আমি চন্দন সরকার, রসুল্লাপুর হাই স্কুল, জিওগ্রাফি শিক্ষক। তো আজকে এপিএসসি গ্রুপ থেকে যে লাইভ ক্লাসগুলো চলছে, আমি ক্লাস 10-এর একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। যে টপিকটা আমাকে দেওয়া হয়েছে পৃথিবীর বায়ুচাপ বলয়। তো সেই টপিকটা আলোচনা করার আগে আমি দুই একটি কথা বলি। এই এপিএসসি গ্রুপের তরফ থেকে যারা উদ্যোক্তা, তাদেরকে ধন্যবাদ জানাই এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং সেই উদ্যোগ যাতে সাফল্যমণ্ডিত হয় সেই কামনা রাখছি। কেননা এত শিক্ষক, এত মানুষের যে একটা সাধু উদ্যোগ এই পরিস্থিতিতে, তো সেটা যদি কিছু অংশ সফল হয় সেটা আমাদের কাছে বড় পাওয়া। ঠিক আছে, তো যাই হোক, আমি আজকের টপিক শুরু করতে যাচ্ছি ক্লাস 10-এর বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের একটি টপিক, পৃথিবীর বায়ুচাপ বলয়। তো সেই বায়ুচাপ বলয় নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে একটি পৃথিবীর মানচিত্র এবং পৃথিবীর মানে একটি গ্লোব রূপে সেই গ্লোবের সহায়তা কিছুটা নেব। তো যাই হোক, আলোচনা করতে আছে, মূল টপিকে ঢুকে যায়। বায়ু হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ। তো অন্যান্য পদার্থের ন্যায় বায়ুর নিজস্ব ওজন রয়েছে, আর তার ওজন বা তার ভর অনুযায়ী, তার ওজন অনুযায়ী সে তার আশেপাশের সমস্ত বস্তুর ওপর সে চাপ প্রদান করে। বা অন্যভাবে বলা যায় যে বায়ুর মধ্যেকার যে অণুগুলো রয়েছে, এই অণুগুলোর অবিরত সংঘর্ষের ফলে তারা সেটা চাপ হিসেবে তার চারপাশে বস্তুর উপর প্রযুক্ত হয়, যাকে আমরা বায়ুচাপ বলি। তো যাই হোক, সে বায়ুচাপ সম্পর্কিত যেগুলো পরীক্ষাতে আসে, যে ছোট ছোট কোশ্চেনগুলো আসে, তার মধ্যে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। তো যে ব্যারোমিটারটা সাধারণত আমাদের স্কুলে থাকে সেটা হচ্ছে ফর্টিন্স ব্যারোমিটার। ফর্টিন আবিষ্কার করেছিলেন, তার নামে ফর্টিন্স ব্যারোমিটার। টরিসালি ব্যারোমিটার, কিন্তু টরিসালি ব্যারোমিটার সেরকম ব্যবহার নেই। ফর্টিন ব্যারোমিটার হচ্ছে এদের মধ্যে সর্বোত্তম। এছাড়া আরও অন্যান্য আরেকটু অ্যাডভান্সড কিছু ব্যারোমিটার যেগুলো বায়ুচাপ পরিমাপ করছে, তাদের মধ্যে রয়েছে আল্টিমিটার। যারা যে সমস্ত পর্বত আরোহী কিংবা বিমানে যারা উপরের দিকে ওঠে, সে উচ্চতা নির্ণয়ের সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী বায়ুচাপটাও নির্ণয় করে। রয়েছে অ্যানিড্রয়েড ব্যারোমিটার, রয়েছে ব্যারোগ্রাম। এরকম সবগুলোই বায়ুচাপ মাপার এগুলো আরও আধুনিক যন্ত্র। তবে 14 ব্যারোমিটার আমাদের স্কুলে থাকে, তো সেটা মনে করেন যারা আবহবিদ, এটা সর্বোত্তম। তো যাই হোক, এটা একটা কোশ্চেন আসে। আরেকটা আসে, বায়ুচাপ মাপার একক কোন এককে? যে কোনো একটা মাপার জন্য যে কোনো একটা একক চাই, যা কিছু। তো বায়ুচাপ মাপার একক হচ্ছে মিলিবার। আর আরেকটা কোশ্চেন আসে যে গড় বায়ুচাপ কত? পৃথিবীর গড় বায়ুচাপ কত? পৃথিবীর গড় বায়ুচাপ হচ্ছে 1013.25 মিলিবার।
এটা কি করে নির্ণয় করা, এটা গড় বায়ুচাপ কীভাবে নির্ণয় করা হয়? সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় 45 ডিগ্রি অক্ষরেখায়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় 45 ডিগ্রি অক্ষরেখায় যে বায়ুচাপটা নির্ণীত হয় সেটাই পৃথিবীর গড় বায়ুচাপ হিসেবে ধরে নেওয়া হয়। আর এই গড় বায়ুচাপ বা স্বাভাবিক বায়ুচাপ তার থেকে উপরে হলে, অর্থাৎ 1013.25 মিলিবারের উপরে হলে সেটা উচ্চচাপ, আর 1013.25 মিলিবারের নিচে হলে সেটাকে নিম্নচাপ বলে ধরা হয়। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি এই ধরনের কিছু অবজেক্টিভ কোশ্চেন যেগুলো বিভিন্ন রকমভাবে আসে, এমসিকিউতে আসে, সরাসরি কোশ্চেন আসে, শূন্যস্থান পূরণে আসে, শুদ্ধ অশুদ্ধতা আসে, এরকম বিভিন্ন টাইপসের কোশ্চেনগুলো আসে। তোমরা নিশ্চয়ই তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংকগুলো ঘাটো, সেই কোশ্চেন ব্যাংকগুলোতে সেগুলো দেখতে পাবে। তো যাই হোক, তাহলে এই যে বায়ুচাপ তোমার কেন, বায়ুচাপের পার্থক্য কেন হয়? বায়ুচাপে পৃথিবীর সব জায়গাতে সমান বায়ুচাপ দেখেন। একটু আগে আমি বললাম যে উচ্চচাপ, নিম্নচাপ, হাই প্রেশার, লো প্রেশার কেন হয়, এর কিছু কারণ রয়েছে। কী কারণ? প্রধানতম যে কারণটা সেটা হচ্ছে উত্তাপের পার্থক্য বা তাপমাত্রার পার্থক্য বা উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য বায়ুচাপের পার্থক্যের প্রধানতম কারণ। যেখানে উষ্ণতা বেশি সেখানে বাতাসের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, পরস্পরের কাছাকাছি আসে না, কনসেন্ট্রেট হতে পারে না, দূরে সরে যায়, অর্থাৎ প্রসারিত হয়, বাতাস হালকা হয়, ফলে সেই বাতাসের চাপ কমে যায়, বাতাস ওজনে হালকা হয়ে যায়, তাই বাতাসের চাপ কমে যায়। আর যেখানে ঠান্ডা, অর্থাৎ যেখানে উত্তাপ কম, সেখানে তোমার বাতাসের অণুগুলো কনসেন্ট্রেট থাকার জন্য, একসঙ্গে ঘনীভূত অবস্থায়, একসঙ্গে সঙ্গবদ্ধ অবস্থায় থাকার জন্য সেখানে সেই বাতাস ভারী হয় এবং স্বাভাবিকভাবেই সেই ভারী বায়ুর চাপ বেশি হয়। তো সেগুলোই আমরা আলোচনা করব। মূল যে টপিকটা আমাকে দেওয়া হয়েছে বায়ুচাপ বলয়, সেটার মধ্যে আমরা এখন ঢুকি। দেখো তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বায়ুচাপ অঞ্চলগুলো, কতগুলো বায়ুচাপ অঞ্চল স্থায়ীভাবে সৃষ্টি হয়েছে। স্থায়ীভাবে পৃথিবীতে বায়ুচাপ, কতগুলি বায়ুচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে, তাদের সংখ্যা হচ্ছে 7টি। সেই স্থায়ী বায়ুচাপ বলয়গুলির মধ্যে 3টি হচ্ছে নিম্নচাপ বলয় আর 4টি হচ্ছে উচ্চচাপ বলয়। তো আমরা বলয় কেন বলা হচ্ছে, বেল্ট কেন বলা হচ্ছে, এয়ার প্রেসার বেল্ট কেন বলা হয়, এয়ার প্রেসার বেল্ট বা বায়ুচাপ বলয় বলা হয় এই কারণেই, যেহেতু পৃথিবী একটি গোলক স্ফিয়ার। ঠিক আছে, ফলে কী হয়, পৃথিবী গোলক হওয়ার জন্য বায়ুচাপ অঞ্চলগুলো ফিতের মতো, এরকম ফিতের মতো এরকমভাবে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, পৃথিবীকে এরকম করে ঘিরে রয়েছে, এখানে 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 এরকমভাবে বেষ্টন করে রয়েছে ফিতার মতো। অর্থাৎ অক্ষাংশ অনুযায়ী, যেহেতু অক্ষাংশ অনুযায়ী সূর্যের আপতন কোণের পার্থক্য হয়, তাই অক্ষাংশ অনুযায়ী সূর্যের আপতন কোণের পার্থক্য হওয়ার জন্য যদি লম্বভাবে সূর্যরশ্মি পতিত হয়, স্বাভাবিকভাবে সেখানে উষ্ণতা বেশি হবে। যেখানে তির্যকভাবে অবলিক সানরেজ দেখা যায়, পরে সেখানটাতে কী বলে, তাপমাত্রা তুলনামূলকভাবে কম হবে। যেখানে আরও অতি তির্যকভাবে পতিত হবে, স্বাভাবিকভাবে সেখানে তাপমাত্রা আরও কম হবে এবং সেখানে তাপমাত্রার এভাবে অক্ষাংশ অনুযায়ী, মানে উত্তাপের পার্থক্যের কারণে বা তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ুচাপের পার্থক্য দেখতে পাওয়া যায়। তাহলে পৃথিবীকে এরকমভাবে ফিতের মতো বা বেল্টের মতো বেষ্টন করে আছে বলে একে বায়ুচাপ বলয় বলা হয় বা এয়ার প্রেসার বেল্ট বলা হয়। ঠিক আছে, তো এই জন্য আমি গ্লোবটা সহায়তা নিলাম, যাতে কিনা গোলক বিষয়টা বা বেল্ট এই বিষয়টা বোঝানো যায়, বা তোমরা জানো সেটা, তাও সেটাকে একটুখানি গ্লোবে দেখালাম। যাই হোক, এবার আমি পৃথিবীর মানচিত্রে একটু সহায়তা নিই, কেননা গ্লোবটা থেকে এটার মধ্যে স্পষ্ট দেখা যাবে এটা গোলক রূপে রয়েছে। এই গোলকটাকেই একটা ফ্ল্যাট, এটা বলতে পারো 3D পিকচার, এটা 3D
থ্রি ডাইমেনশনাল যে গোলকটা, আর এটা হচ্ছে টু ডাইমেনশনাল, যেটা একটা সমতলিক একটা চিত্র, পৃথিবীর সমতলিক চিত্র ম্যাপ, ওয়াল ম্যাপ বা দেয়াল মানচিত্র। সেই দেয়াল মানচিত্রটা স্পষ্ট দেখা যাবে, তাই আমি দেয়াল মানচিত্র সহায়তা নিলাম। দেখো ঠিক পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে, অর্থাৎ এরকম জায়গাতে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে নিরক্ষরেখা এরকম জায়গাতে গেছে, নিরক্ষরেখা। সেই নিরক্ষরেখার 5 থেকে 10 ডিগ্রি উত্তরে বা দক্ষিণে এরকমভাবে চওড়া করে পিতার মতো তোমাদের বইতে আছে, বইতে সেই যে বায়ুচাপ বলের যে চিত্রটা রয়েছে সেই চিত্রের মধ্যে দেখবে। আমি এখানে বোর্ড ইউজ করিনি, শুধু ম্যাপগুলো ইউজ করছি, জায়গার অভাব সেটা কী করে দেখাবো, এই জন্য আমি শুধু ম্যাপটারই সাহায্য নিয়েছি। তাহলে 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে অবস্থিত বা এখানে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ বলয়। কেন সেটা পরে আলোচনা করছি। নিম্নচাপ বলয়, যেটা বলা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উত্তরে এবং দক্ষিণে মোটামুটি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উভয় অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এখানে এরকম জায়গাতে, অর্থাৎ দুই ক্রান্তীয় অঞ্চলে দুটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তাহলে একটি হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, আর একটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, তাহলে এটা হলো নেক্সট। এরকম জায়গা দিয়ে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল দিয়ে 60 থেকে 70 ডিগ্রি 60 to 70 ডিগ্রি বোথ ল্যাটিটিউডিনাল এরিয়াতে বা জোনে যেটা সৃষ্টি হয়েছে দুই জায়গাতে, উত্তর মেরুবৃত্তীয় অঞ্চল এবং দক্ষিণ মেরুবৃত্তীয় অঞ্চল, যেটাকে বলা হচ্ছে সুমেরুবৃত্তীয় অঞ্চল, কুমেরুবৃত্তীয় অঞ্চল। তাহলে সুমেরুবৃত্ত, তাই এখানে সৃষ্টি হয়েছে নিম্নচাপ বলয়। তাহলে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এটা হলো 5টা। আর একদম মেরুকে ঘিরে এরকম মেরুকে ঘিরে, দুই মেরু অঞ্চলকে ঘিরে 80 থেকে 90 ডিগ্রি উভয় অক্ষাংশের মধ্যে এখানে উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে, যাকে বলা হয় মেরুদেশীয় উচ্চচাপ বলয়। উপরে সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়, অর্থাৎ নিচে অর্থাৎ দক্ষিণে, নিচটা দক্ষিণ আর উপরটা উত্তর। তো যাই হোক, এভাবে 7টি স্থায়ী বায়ুচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এবার এগুলো কেন হয়েছে, যেটা আছে পরীক্ষাতে একটা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তাহলে তোমাকে এখানে ছবি আঁকতে হবে এবং সেগুলোকে ধরে আলোচনা করতে হবে। অথবা দিল সবগুলো দেয় না, এখান থেকে হয়তো দুটো দিল, সবগুলো উল্লেখ করে 2টো স্থায়ী বায়ুচাপ বলয় সম্পর্কে আলোচনা করে, এরকম দিতে পারে। তার মানে তো এখানে তোমার অবস্থান তো দেখালাম, অক্ষাংশ অনুযায়ী অবস্থান দেখাতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে অবস্থান দেখানোর সঙ্গে কেন সৃষ্টি হয়েছে, কী কারণ এখানে এরকম কেন হলো, কেন নিম্নচাপ বলয়, কোথাও কেন উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে, সেই কারণগুলো কিন্তু তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই আলোচনা করে যেটাতে শুরু করেছিলাম যে নিরক্ষরেখার গ্লোবে দেখাই ঠিক মাঝখান দিয়ে, এই হচ্ছে নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত উত্তর এবং দক্ষিণে ফিতার মতো যে বায়ুচাপ বলয় বিস্তার লাভ করেছে, সেটা প্রথমে আমরা সেটা বলেছি নিম্নচাপ বলয়। তাহলে সেই নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কী? দেখো 1 নম্বর নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কী। 1 নম্বর দেখো, এখানে পৃথিবীর ঠিক মিডলে অবস্থিত, ঠিক মাঝখানটাতে অবস্থিত নিরক্ষীয় অঞ্চল। তাহলে এখানে সূর্য এখানে সারা বছর ধরেই এখানে লম্বভাবে কিরণ দেয়, ভার্টিক্যালি সানরেজ সবসময় এখানে পড়ে। ঠিক আছে, তাহলে কী হয়, সবসময় সূর্যরশ্মি এখানে লম্বভাবে আপতিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে এখানকার ভূপৃষ্ঠ অধিক পরিমাণ উত্তপ্ত হয় এবং ভূপৃষ্ঠের সংলগ্ন বা যে বায়ুমণ্ডল অধিক পরিমাণে উত্তপ্ত হয়। ফলে কী হয়েছে, এখানে উত্তপ্ত হওয়ার জন্য বাতাস উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ এখানে বাতাস ঊর্ধ্বগামী
ঊর্ধ্বগামী, অর্থাৎ এই প্রসঙ্গে একটু ছোট করে বলে নিই, যখন বাতাস যখন অনুভূমিকভাবে প্রবাহিত হয় হরাইজন্টালি, তখন সেটাকে বলি আমরা বায়ু প্রবাহ, উইন্ড বলা হয়। আর যখন বাতাস যখন হয় মানে উপরে নিচে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে অথবা উপর থেকে নিচের দিকে যদি যাওয়া আসা করে, তখন সেটাকে উইন্ড বা বায়ু প্রবাহ বলা যাবে, তখন সেটা বায়ুস্রোত বা এয়ার কারেন্ট বলা যাবে। এখানে ঠিক তাই যে বাতাস হালকা হয়ে উপরের দিকে সোজা উঠে যায়, এবং উপরের দিকে উঠে যাওয়ার কারণে কী হয় যে বায়ুমণ্ডলের যে নিম্ন অংশে সেখানে স্বাভাবিকভাবেই বায়ু শূন্য স্থান বা বায়ু ঘাটতি হয়, বাতাসের ঘাটতি হয়। ফলে কী হয়, এখানে বাতাসের চাপ কমে যায় বা বাতাস হালকা হয়ে যাওয়ার জন্য চাপ কমে যায়, নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়। 1 নম্বর। 2 নম্বর কারণ, এটা 1 নম্বর কারণ, কয়েকটি কারণের সমন্বয়ে এখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। 2 নম্বর কারণ কি, দেখো ভালো করে দেখতে পাচ্ছ ম্যাপটার মধ্যে, দেখো এই নিরক্ষীয় অঞ্চল বরাবর দেখো সমুদ্র অঞ্চল অর্থাৎ জলভাগের পরিমাণ কিন্তু বেশি। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর ওদিকে আছে, এদিকে আছে, গ্লোবে এক জায়গায় আছে, কিন্তু তুমি যেই ফ্ল্যাট মানচিত্র দেখবে দুপাশে দেখা যাবে প্রশান্ত মহাসাগর। দেখো বেশিরভাগটাই হচ্ছে জলভাগ, স্থলভাগের তুলনায়। ফলে কী হয়, লম্বভাবে পতিত সূর্যরশ্মির দ্বারা জলভাগ অনবরত উত্তপ্ত হচ্ছে, এবং উত্তপ্ত হয়ে তার থেকে সৃষ্ট জলীয় বাষ্প বাতাসের সঙ্গে মিশ্রিত হচ্ছে। আর জলীয় বাষ্প আমরা জানি হালকা। আমরা বাড়িতে যখন দেখো, আমরা বাড়িতে যখন জল ফোটানো হয় বা ভাত রান্না করা হয়, দেখবে বাতাস যেখানে বাষ্প উঠে উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে কি হালকা বলেই উপরের দিকে উঠে যায়। তাহলে সেই হালকা জলীয় বাষ্প যা বাতাসের সঙ্গে, বিশুদ্ধ বাতাসের সঙ্গে মেশার কারণে সেই বিশুদ্ধ বাতাসও কিন্তু হালকা হয়ে যায়, ফলে বাতাসের চাপ কম হয়। 3 নম্বর। তাহলে 2 নম্বর হয়ে গেল জলীয় বাষ্পের আধিক্য বা জলভাগের আধিক্য, এটা পয়েন্ট করতে পারে। 3 নম্বর কি পয়েন্ট হবে? 3 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। তাহলে পৃথিবীর, আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে, দেখো নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় দেখো নিরক্ষীয় অঞ্চলটা অনেকটা স্ফীত, খোলা। দেখো আমরা জানি নিরক্ষরেখা, ক্লাস 9-এ পড়েছো, নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত। তারা নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি বেশি। ফলে কী হয়, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি বেশি হওয়ার জন্য নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগও বেশি। অন্যান্য অঞ্চলের তুলনায় পৃথিবীর আবর্তনের বেগ বেশি। ফলে আবর্তনের বেগ বেশি হওয়ার কারণে যে আবর্তনজনিত যে বহির্মুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টি হয়, যাকে আমরা কোরিওলিস বল বলতে পারি, কোরিওলিস ফোর্স, সেই কোরিওলিস ফোর্সের কারণে এখানকার বায়ু উভয় গোলার্ধে বিক্ষিপ্ত হয়, ছিটকে যায়। ফলে বাতাসের ঘাটতি দেখা যায় এবং এখানে বাতাসের চাপ কমে যায়। তাহলে দেখো এই 3টি কারণে এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। আরেকটা এই প্রসঙ্গে এর মধ্যেই আলোচনা করে দিই যে দেখো কি হচ্ছে, যে এখানটাতে তাহলে কী দেখছি আমরা, এখানে বায়ুস্রোত দেখা যায়, ঊর্ধ্বগামী বায়ুস্রোত প্রথমে বলেছি। ফলে কি বাতাসের সমান্তরাল বায়ু প্রবাহ বিশেষ বোঝা যায় না, বাতাস গায়ে লাগে না। বাতাস কখন গায়ে লাগবে? যদি অনুভূমিকভাবে প্রবাহিত হয়। তাহলে সমান্তরাল বায়ু প্রবাহ বিশেষ বোঝা না যাওয়ার কারণে মনে হয় যেন চুপচাপ শান্ত, যেরকম আমরা মাঝে মাঝে দেখি না অনেক সময় গাছের পাতা নড়ছে না, কথা আমরা বলি যে বাতাসটা থমকে আছে, ঠিক আছে? ঠিক ওখানটাতে এরকমটা মনে হয় বা এরকমটা দেখা যায়। তাই এই অঞ্চলকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলা হয়। তাহলে আমাদের 1 নম্বরটা শেষ হলো, তারপরে শেষ করতে হবে। 2 নম্বর হচ্ছে দুদিকে 2 ক্রান্তীয় উচ্চচাপ বলয়, ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। একটা হচ্ছে পর্বতীয়, ট্রপিক অফ ক্যান্সার, আর হচ্ছে মকরীয়, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তাহলে এখানে দুটো অঞ্চলে 2টো প্রেসার বেল্ট সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে উচ্চচাপ বলয়, ঠিক আছে? তাহলে মোটামুটি 25 থেকে 35 ডিগ্রি উভয় অক্ষাংশের মধ্যে, উত্তর এবং দক্ষিণ, এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। কেন উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে, কী কারণে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে? 1 নম্বর, যে এখানে এই যে আমরা একটু প্রসঙ্গক্রমে টানতে হয় পিছন থেকে,
যে আমরা আলোচনা করেছিলাম যে বাতাস ঊর্ধ্বগামী হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। তাহলে নিরক্ষীয় অঞ্চলের যে ঊর্ধ্বগামী বাতাস, সেই ঊর্ধ্বগামী বাতাস তোমার ঊর্ধ্বগামী বাতাস ঊর্ধ্বাকাশ দিয়ে বললাম ছিটকে যায়। তাহলে উপর থেকে ঊর্ধ্বাকাশ থেকে দুই ক্রান্তীয় অঞ্চলে যখন উপরের দিকে উঠে যায় তাহলে সেই বাতাস ঠান্ডা হয়ে ভারী হয়, এবং সেই ভারী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে উপর থেকে নিচের দিকে নেমে আসে। অর্থাৎ ওখানেও কিন্তু এয়ার কারেন্ট দেখা যায়, বায়ু স্রোত দেখা যায়। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে নেমে আসে, সেখানে ভারী বাতাস নেমে আসার কারণে সেখানে বাতাসের যেমন আধিক্য হয়, প্লাস বাতাসের ওজন বেড়ে যায় ভারী বাতাস নিচে নেমে যাওয়ার জন্য। তাহলে কী হয় যে ওখানে স্বাভাবিকভাবে বাতাসের চাপ কম হয়। 2 নম্বর, যেখানে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় দুই ক্রান্তীয় অঞ্চলে কিছুটা তির্যকভাবে সূর্যরশ্মি পতিত হয়। স্বাভাবিকভাবে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় দুই ক্রান্তীয় অঞ্চলে কিছুটা তির্যকভাবে সূর্যরশ্মি পতিত হওয়ার কারণে কিছুটা উত্তাপ কমার কারণে এখানে সেটাও একটা দায়ী, এখানে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হওয়ার জন্য এটাও দায়ী। ঠিক আছে, এছাড়া আরেকটা কি হয়, মেরুদেশীয় উচ্চচাপ অঞ্চল থেকে ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে এসে উপস্থিত হয়, দক্ষিণ মেরু থেকে এবং উত্তর মেরু থেকে। ফলে এখানে বাতাসের আধিক্যের কারণে এখানে উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা পয়েন্ট করে লিখবে, ঠিক আছে, এবং পয়েন্টগুলো অবশ্যই হেডিং হওয়া চাই। তাহলে দেখো উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে, তাহলে হয়ে গেল দুই অঞ্চল উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এখানেও একটা আলোচ্য বিষয় রয়েছে, ছোট করে একটু বলি। এখানে যে প্রথমে বললাম যে নিরক্ষীয় অঞ্চলে শান্ত বলয়, তো এখানেও শান্ত বলয় সৃষ্টি হয়েছে। কী কারণে? এই যে উপর থেকে নিচের দিকে বাতাস নিম্নগামী এয়ার কারেন্ট দেখা যায়, বায়ুস্রোত দেখা যায়। ফলে কী হয়, এখানেও বাতাসের সমান্তরাল প্রবাহ অনেক জায়গাতেই বিশেষভাবে এগুলো বোঝা যায় না, সমান্তরাল প্রবাহ, অর্থাৎ এখানেও শান্তভাব দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই কারণে একটা ঘটনা ঘটেছিল যে যখন একসময় পালতোলা জাহাজে বাণিজ্য চলতো, আজ থেকে বেশ কিছু বছর আগে, যখন যান্ত্রিকভাবে জাহাজ চলতো না, পালতোলা জাহাজে বাণিজ্য চলতো, তখন ইউরোপ মহাদেশ থেকে আরাবিয়ান প্রজাতির যে ঘোড়াগুলো, তখন ঘোড়া ছিল মানুষের অত্যন্ত কাজের। এখন তো ঘোড়ার সেরকম উপযোগিতা নেই, কিন্তু ওই সময়টা কিন্তু ঘোড়া ছিল অনেক কাজের। ঠিক আছে, ফলে কি উচ্চ জাতের ঘোড়া তখন ওই ইউরোপ মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দুই আমেরিকাতে, উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে, কিন্তু সেই অন্যান্য অনেক বস্তু যেত, অনেক পণ্য যেত, সেই পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে ঘোড়া। তো এরকমই ঘোড়া যখন নিয়ে যেত, এরকম ঘটনা বারবার ঘটেনি আমার মনে হয়, কারণ বারবারই গিয়ে নিয়ে ফেলবে না, বারবারই গিয়ে আটলান্টিক মহাসাগরে ঘোড়াগুলো ফেলবে না। হ্যাঁ, ফেলা উচিত নয়, তো সেটা ব্যবসায়িকভাবে লস, ব্যবসায়িক মন্দা, মানবিকতার আলাদা জিনিস, ব্যবসায়িক মন্দাটা আসুক। তাহলে এখানে যখন নিয়ে যেত, তখন আটলান্টিক মহাসাগরে এসে এরকম জায়গাতে যে প্রায় 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটাতে বেশি এটাতেই বিষয়টা দেখা যায়। তো এখানটাতে এসে বিশাল সামনে একদম সীমাহীন সমুদ্র, তো সেখানটাতে এসে পাল যেরকম ফুলে থাকে, পাল এরকম সমান হয়ে যায়। ঠিক আছে, ফলে বাতাস দেখা যায় না। তখন কি করবে, ভারী জাহাজ কি করে নিয়ে যাবে? তখন নিজেদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে এবং নিজেদের খাদ্য এবং পানীয় রসদ বাঁচানোর জন্য তারা অনেক সময় ঘোড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটাকে হালকা করতে, যাতে দাঁড় টেনে সেখান থেকে সহজেই একটু তাড়াতাড়ি সেখান থেকে তারা অতিক্রম করতে পারে জায়গাটা। ফলে এইভাবে ঘোড়া ফেলে দেওয়ার কারণে সেই অক্ষাংশ 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড নামে পরিচিত হয়। তবে এই ক্ষেত্রে যেহেতু বিষয়টা একই রকম, তাই উত্তর এবং দক্ষিণ উভয় অক্ষাংশকেই
এই অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড বলা হয়। যদিও ঘটনাটা খুব সম্ভবত ঘটে উত্তর অক্ষাংশেই। তো যাই হোক, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি উভয় অক্ষাংশে, এরকম জায়গা দিয়ে 60 থেকে 70 ডিগ্রি, হ্যাঁ এরকম জায়গা দিয়ে 60 থেকে 70 ডিগ্রি উভয় অক্ষাংশে এখানে তোমার স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টি হচ্ছে। আমরা আগে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, একইভাবে মানে একই কারণ তাদের সৃষ্টি হওয়ার পিছনে। কী কারণে এখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে? দেখো এখানটা আবার গ্লোবটার সহায়তা নেব। দেখো মেরু দেশের তুলনায় বা মেরু অঞ্চলের তুলনায় মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে দেখো এখানে কিন্তু তুলনামূলকভাবে এখানে কিন্তু পৃথিবীর পরিধিটা বেশি, ঠিক আছে? তাই এখান থেকে পৃথিবীর পরিধি বেশি হওয়ার কারণে, এই কারণটা সব জায়গায় খাটবে তা কিন্তু নয়, আমি এখানটার কথা বলছি। তাহলে মেরুদেশ থেকে দুই মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে যেহেতু পৃথিবীর পরিধি তুলনামূলকভাবে একটু বেশি হওয়ার কারণে এখানে পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি, ফলে এখান থেকে বাতাসের আবর্তন গতিজনিত কারণে বাতাসের ছিটকে যাওয়ার প্রবণতা দেখা যায়। অর্থাৎ এখানেও কিন্তু বাতাস ছিটকে যায়, ফলে কি বাতাসের ঘাটতি দেখা যায় এবং এখানে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়, ঠিক আছে? মূলত এটাই কারণ। বেশিরভাগ বইতে তোমরা এই কারণটাই পাবে, আর অন্যান্য কারণও আছে, কিন্তু মেনলি কারণ যেটা এটাই কারণটা, এটাকে হাইলাইট করা হয়। যেই কারণে এখানে বাতাস ছিটকে যায়, ফলে এখান থেকে এখানে বাতাসের ঘাটতি দেখা যায় এবং এখানে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় দুই মেরুবৃত্তীয় অঞ্চল। আর লাস্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দুই মেরুদেশীয় উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। এটা হচ্ছে এই সুমেরু উচ্চচাপ বলয়, এটা হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। উত্তরটা সুমেরু উচ্চচাপ বলয়, নিচেরটা কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে দুই মেরু অঞ্চলে 80 থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এখানে স্থায়ী উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে। কী কারণে? 1 নম্বর, সারা বছর ঠান্ডা, অর্থাৎ এখানে সূর্যরশ্মি অতি তির্যকভাবে পতিত হয় এবং এমনকি যে এখানে যে দিন রাত হয়, এখানে একটানা 6 মাস দিন, একটানা 6 মাস রাত, অর্থাৎ এই অঞ্চলগুলো 6 মাস করে পাল্টাপাল্টি করে 6 মাস করে থেকে বঞ্চিত থাকে এবং বাকি যে 6 মাস এখানে সূর্যরশ্মি পতিত হয় সেটাও অতি তির্যকভাবে, ঠিক আছে? ফলে কি এত তির্যকভাবে বা অবলিক সানরেজ এখানে পতিত হওয়ার কারণে এখানে কিন্তু বাতাসের তাপমাত্রা কিন্তু খুব কম, ফলে বাতাস এখানে খুব ভারী, আর বাতাস এখানে ভারী হওয়ার কারণে এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। মেনলি এই কারণটাই এখানে দায়ী, এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার জন্য। তো যাই হোক, আমরা তাহলে মোটামুটি এই 7টা বায়ুচাপ বলয় সম্পর্কে একটু জানলাম। কেন সৃষ্টি হয় উচ্চচাপ বলয়, কেন বায়ুচাপ বলয়গুলো কেন ভিন্ন ভিন্ন রকম সৃষ্টি হয়েছে সেই সম্পর্কেও আমরা জানলাম। আর তার সঙ্গে সঙ্গে নেক্সট আরেকটা বিষয় আমরা একটু জেনে নেব, এর সঙ্গে 3 মার্কসের কোশ্চেন হিসেবে থাকতে পারে, অনেক সময় আসে, কিন্তু মাধ্যমিকে তো এই কোশ্চেনটা এখনও অবধি আমার চোখে পড়েনি, কিন্তু এটা জানার দরকার আছে। আসতেও পারে, বলা যায় না, এটা আসতেও পারে, কিন্তু আমাদের পড়তেই হবে এবং পড়াটা দরকার। বইয়ে যা আছে A to Z ফার্স্ট টু লাস্ট লাইন বাই লাইন ধরে খুঁটিয়ে পড়তে হবে যদি কিনা ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে? তাহলে যে আমি শুধু কোশ্চেন ব্যাংক ধরে প্রশ্নগুলো ধরে আলোচনা করলাম বা প্রশ্ন ধরে পড়লাম এরকম না, তোমাকে থরলি পুরো বইটাই পড়তে হবে, ঠিক আছে? সুতরাং এটাও পড়ার মধ্যে যেটা হচ্ছে যে এই যে স্থায়ী বায়ুচাপ বলয়গুলি যেখানে যেখানে অবস্থানের কথা বললাম, যে সমস্ত অক্ষাংশগত অবস্থানগুলো বললাম, এই অক্ষাংশগত অবস্থানগুলো কিন্তু কিছুটা কিন্তু চেঞ্জ হয়। কীরকম চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয়, কী কারণে চেঞ্জ হয়, কতটা চেঞ্জ হয়? মোটামুটিভাবে এই বায়ুচাপ বলয়গুলি যেগুলো বললাম সেগুলো মোটামুটি 5 থেকে 10 ডিগ্রি মতো, 5 থেকে 10 ডিগ্রি মতো হয় উত্তর দিকে নতুবা দক্ষিণ দিকে সরে সরে অবস্থান করতে দেখা যায় বছরের বিভিন্ন সময়। কীরকম, কেন সরে যায়? আমরা প্রথমে আলোচনা করেছিলাম বায়ুচাপের পার্থক্যের মূল কারণ হচ্ছে বায়ুতাপের পার্থক্য। আর বায়ুতাপের মূল উৎস কি? বায়ুতাপের মূল উৎস হচ্ছে সূর্য।
সূর্যরশ্মি। তাহলে দেখো সূর্য এই মুহূর্তে আমাদের কোথায় আছে? সূর্যকে দেখো এই মুহূর্তে আমাদের সূর্য পূর্ব দিকে ওঠে, এই সময় পূর্ব দিকে ওঠে, কিন্তু এই সময় দেখো ঠিক পূর্ব দিকে সূর্যকে দেখা যায়, সূর্যকে কিন্তু এখন একটু উত্তর দিক ঘেঁষে দেখতে পাচ্ছি। এটা আরও সরবে, আরেকটু সরবে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সূর্য একটু উত্তর দিকে সরছে এখন, তাই আমাদের এখানে উত্তর গোলার্ধে, আমরা উত্তর গোলার্ধে বসবাস করছি। তাহলে আমাদের এখানে এখন গরমকাল, কেননা আমাদের এখানে লম্বভাবে সূর্যরশ্মি পতিত হচ্ছে, ঠিক আছে? আমরা ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছি এবং সূর্য 21শে জুন তারিখে কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে, তারপর সে আবার ব্যাক করতে শুরু করবে। তাহলে অর্থাৎ সূর্য এখনও ক্রমশ উত্তর দিকে সরছে। সূর্য সরছে না, সূর্যের একটা আপেক্ষিক সরণ, অর্থাৎ পৃথিবীর যে দুই মেরু যখন পরিক্রমণ করে আসে, কখনো এখানে যদি সূর্য থাকে তাহলে দেখো দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে আছে, আবার ঘুরে এখানে আসলো, তাহলে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে আছে, তাই তো? তাহলে যখন যেই গোলার্ধ বা যেই মেরুদেশ সূর্যের দিকে হেলে থাকে, সূর্য সেই গোলার্ধে অবস্থান করে, তার আপেক্ষিক অবস্থান সেই গোলার্ধে দেখা যায়। সুতরাং এখন সূর্যের হচ্ছে উত্তর দিক সরে যাওয়া, অর্থাৎ উত্তরায়ণ চলছে। এরপর 21শে জুনের পর থেকেই সূর্য আবার দক্ষিণ দিকে সরতে শুরু করে, তাকে এখানে সূর্যের উত্তরায়ণ এবং সূর্যের দক্ষিণায়ন। তাহলে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে যে তাপ বলয়গুলো আমরা এর আগের টপিকে পড়েছিলাম, বা আমরা আগের টপিকে আছে তাপ বলয়গুলো, আমরা আগেও পড়েছি যে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। তাহলে এই যে তাপ বলয়গুলো, এই তাপ বলয়গুলোও কিন্তু যেহেতু তাপ বলয়গুলো সৃষ্টি হয়েছে সূর্যের রশ্মির দ্বারা, সূর্যের তাপের কারণ, ফলে সূর্য সরার কারণে তাপ বলয়গুলো কিছুটা উত্তর দিকে সরে যায়। সেই তাপ বলয়গুলোকে অনুসরণ করে স্বাভাবিকভাবে তাপের পার্থক্য, যেহেতু চাপের পার্থক্য, বায়ুচাপের পার্থক্য কারণ, তাই বায়ুচাপ বলয়গুলো কিছুটা উত্তর দিকে, আবার যখন সূর্য দক্ষিণ দিকে সরতে শুরু করে, দক্ষিণ দিকে যায়, তখন চাপ বলয়গুলিও সূর্যকে অনুসরণ করে কিছুটা দক্ষিণ দিকে সরে, সেটা হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি মতো, ঠিক আছে? নিরক্ষীয় অঞ্চলে চাপ বলয়গুলি একটু কম সরে, আর মেরু অঞ্চলের দিকে অর্থাৎ উচ্চ অক্ষাংশ অঞ্চলে চাপ বলয়গুলো একটু বেশি সরতে দেখা যায়, ঠিক আছে? দেখবে ওই কী বলে, একটা তোমাদের বইতে যে ছবিটা আছে, একটা ফুল পৃথিবীর একটা বৃত্ত আঁকা হয়েছে, তার পাশে দুটো এরকম লম্বালম্বি করে একটা বৃত্তাংশ দেওয়া আছে, সেখানটাতে এই পাশের ছবিগুলো ট্যালি করে দেখবে এরকমভাবে দেওয়া আছে, খুব ভালো দেখতে হবে। তো যাই হোক, তাহলে কি হচ্ছে যে চাপ বলয়গুলো কিন্তু এরকমভাবে, তাহলে কি হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং মূলত সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এর কারণেই, এর জন্যই চাপ বলয়গুলি কিছুটা উত্তর দক্ষিণ দিকে সরে যায়। আসতে পারে পৃথিবীর চাপ বলয়গুলির সীমা পরিবর্তন করে কেন, এটা 3 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে, ঠিক আছে? এর এফেক্টও কিছু আছে, এর ফলাফল আছে, এর কিছু ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়, এর প্রভাব দেখতে পাওয়া যায়। কী প্রভাব দেখতে পাওয়া যায়? প্রভাবটা বেশ গুরুত্বপূর্ণ। এরকম দেখো, যখন চাপ বলয়গুলি মনে করো শীতকালে যখন চাপ বলয় কিছুটা দক্ষিণ দিকে সরে যায়, কিছুটা দক্ষিণ দিকে সরে যাওয়ার কারণে এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চল দেখতে পাচ্ছ, ভূমধ্যসাগরীয় অঞ্চল, তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং এই অক্ষাংশের যত জায়গাগুলো আছে, এই অক্ষাংশে উত্তরে এবং দক্ষিণে অবশ্যই, তাহলে এখানে উত্তরে কথা বলছি আমি, যে ভূমধ্যসাগরীয় অঞ্চল, এখানে কি হয়, এই অংশের উপর দিয়ে পশ্চিমা বায়ু, যেটা কিনা আরও একটু উপর দিকে প্রবাহিত হচ্ছিল, পশ্চিম দিক থেকে এরকমভাবে, আমি যেরকম ডিরেকশনটা দেখাচ্ছি এরকমভাবে প্রবাহিত হচ্ছিল, সেই চাপ বলয়গুলি কিছুটা দক্ষিণ দিকে সরে যাওয়ার কারণে, শীতকালে দক্ষিণ দিকে সরে যাওয়ার কারণে তখন পশ্চিমা বায়ু কিন্তু নিচের দিকে নেমে আসে, ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু তখন সমুদ্র থেকে পশ্চিমা বায়ু
কিন্তু প্রবাহিত হয়। তাই মহাদেশগুলির পশ্চিম অংশে শীতকালে অর্থাৎ ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টি হয়, অর্থাৎ আমাদের এখানে গরমকালে বৃষ্টিপাত হয়, আর ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, অর্থাৎ শীতকালে ওখানে বর্ষা, আর আমাদের এখানে গরমকালে বর্ষা। ঠিক আছে, তাহলে এরকমটা হয়। আর দক্ষিণ গোলার্ধের উল্টোটা, দক্ষিণ গোলার্ধে এখানে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে একই রকমভাবে বৃষ্টি হয়, উল্টোটা আমাদের এখানটা উল্টো। এটা হলো কারণ। আবার যখন সূর্য যখন উত্তর গোলার্ধে সরে আসে, অর্থাৎ এখন উত্তর গোলার্ধে সরছে, তখন কী হয়, চাপ বলয়গুলো একটু উত্তর দিকে অর্থাৎ উপরের দিকে উঠে যায়, অর্থাৎ উত্তর দিকে সরে আসে, তখন স্বাভাবিকভাবে পশ্চিম বায়ু উপরের দিকে উঠে যায়। তখন কী হয়, এই অংশের উপর দিয়ে এরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি, এরকম কোনাকুনি উত্তর পূর্ব দিক থেকে, ঠিক আছে, উত্তর পূর্ব দিক থেকে এখানে আয়ন বায়ু প্রবাহিত হয়। আর আয়ন বায়ু যখন প্রবাহিত হয়, মহাদেশগুলির পূর্ব অংশে যে সমুদ্র রয়েছে, পূর্ব অংশের সমুদ্র থেকে কিছুটা জলীয় বাষ্প সংগ্রহ করে মহাদেশের পূর্ব অংশে কিছুটা বৃষ্টিপাত ঘটায়, আর বাকি অংশে এখান দিয়ে কিন্তু আয়ন বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয় না। মানে গ্রীষ্মকালে এখানে শুষ্ক অবস্থা দেখা যায়, অর্থাৎ গ্রীষ্মকালে এখানে শুষ্ক, শীতকালে এখানে আর্দ্র। ঠিক আছে, তাহলে এরকম বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা চাপ বলয়ের সীমানা পরিবর্তনের কারণে। তাহলে এগুলি পড়বে, যেগুলো যেই ধরনের কোশ্চেন আছে সেগুলোও বলে দিলাম। অবজেক্টিভ কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। তোমরা পড়াশোনা করবে ভালো করে, এই কামনা করে আজকের জন্য ক্লাসটা রাখছি। থ্যাংক ইউ।